গিলি গিলি ফটফট দান করো ঝটপট। ওম গিলি গিলি ফটফট দান করো ঝটপট। ওম গিলি গিলি ফটফট দান করো ঝটপট। ওম গিলি গিলি। কে মুটির বাবা যাচ্ছিস নাকি? আপনি আমাকে ডাকলেন সাধু বাবা? হ্যাঁ রে খ্যাপা, ডাকলাম। আপনি কে সাধু বাবা? আপনি আমাকে কি করে চিনলেন? এর আগে তো আপনাকে এই তল্লাটে কোনোদিন দেখিনি। আমি ত্রিকালজ্ঞ সাধু ঝটপট বাবা। আমার আদি নিবাস হিমালয়। আমি সবাইকে চিনি, এই রাজ্যের সবাইকে। তা তুই কি বাজারে যাচ্ছিস? হ্যাঁ বাবা, বাজারে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই আসার সময় এই বটতলা দিয়েই ফিরিস। আর আমার জন্যে বাজার থেকে একটা প্রমাণ মাপের আলু নিয়ে আসিস। তারপর আমি তোকে একটা জাদু দেখাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, নিয়ে আসবো। আদেশ করুন বাবা। যা মুগিদের বাড়ির পিছনে পূর্ব দিকে চুপি চুপি দুটো আলু ফেলে রেখে আয়। আচ্ছা বাবা। তাড়াতাড়ি, গিলি গিলি ফটফট, কাজ হবে ঝটপট। বাবা, আপনার জন্য আলু নিয়ে এসেছি। বাহ, এই তো আমার লক্ষ্মী ছেলে। দে এবার আমাকে এই আলুটা দে। গিলি গিলি হকাশ ফকাশ চটপট ঝটপট। যা, তুই তোর বাড়ির পিছনে গিয়ে পূর্ব দিকে একটু মাটি খুলে দেখ, দুটো আলু পাবি। এ কি বলছেন বাবা? এ কি করে সম্ভব? আরে গিয়ে দেখ না, তোর ঠিক বাড়ির পিছনেই পাবি। এ কি পুটির বাবা, তুমি এই অসময়ে বাড়ির পেছনে খোঁড়াখুড়ি করছো কেন? এ কি এ এ কি এ কি এ কি করে সম্ভব? আশ্চর্য, অলৌকিক, অবিশ্বাস্য। এই মনেছে, তুমি পাগল হয়ে গেলে নাকি? এবার মনে হচ্ছে তাই হয়ে যাব। বটতলার বটতলার ঝটপট বাবাকে আমি একটা আলু দিয়েছিলাম, আর তার বদলে আমি আমার বাড়ির পেছন থেকে দুটো আলু পেলাম। বটতলার ঝটপট বাবা, সে আবার কোন ভেগধারী? আরে বাবা, ভেগধারী নয়, ভগবান, ঝটপট বাবা ভগবান। আমাকে তাহলে ব্যাপারটা একটু সময় করে দেখতে হচ্ছে। বাবা, বাবা আপনি ভগবান। বাবা, বাবা আপনি মহান। কি রে, দুটো আলু খুঁজে পেয়েছিস তো? হ্যাঁ 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 বাবা, হ্যাঁ বাবা পেয়েছি। তুই যা, এবার রাজ্যে সবাইকে বলে দে আমার কাছে আসতে। আমাকে সবাই যে যা ভিক্ষা দেবে আমি সবার সব কিছু দ্বিগুণ করে দেব, সবার কষ্ট দূর করে দেব। নতুন বছরের সকালে তোদের কৃষ্ণনগরে এক নবজাগরণ হবে। আচ্ছা বাবা, আমি আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। বলুন গুরুদেব। আমার খুব রসগোল্লা খেতে ইচ্ছে করছে। তুই অন্য দোকান থেকে 10টা রসগোল্লা কিনে ভোলার দোকানের পিছনের দিকে একটা হাঁড়িতে করে পুঁতে রেখে আয়। আচ্ছা বাবা। এ বাবা, আমি একটু আগেই শুনলাম আপনার কি অসীম অসীম ক্ষমতা বাবা। আপনি আমার সবকিছু দ্বিগুণ করে দিন বাবা। গিলি গিলি ঝটপট, আমি দেখতে পাচ্ছি তুই খুব পূর্ণবতী। শোন, আগামী ইংরাজি নববর্ষের প্রাককালে আমার জন্যে ভালো কিছু ভিক্ষা নিয়ে আসবি। যত আনবি তার দ্বিগুণ তোকে ফেরত দেব। সত্যি বাবা? আচ্ছা মা, তোর স্বামীর নাম পেট মোটা গোপাল, তাই না? আমি এখানেই আছি। আর আপনি কে? লোকজনকে এখানে বসে বসে ঘোল খাওয়াচ্ছেন শুনলাম। ওগো, তুমি এসব বলো না, বাবা অসন্তুষ্ট হবে যে। আমি হিমালয়ের সাধু ঝটপট বাবা। আর গোপাল, আমি বুঝতে পারছি যে তোর বিশ্বাস হচ্ছে না, পুরো ব্যাপারটা। তাই আমি তোকে তোর চোখের সামনেই আমি প্রমাণ দেব। যা, এই রাজ্যের সেরা ময়রা ভোলার কাছ থেকে আমার জন্যে 5টা রসগোল্লা নিয়ে আয়। আমি এখানে বসে থেকে ভোলাকে 10টা রসগোল্লা ফেরত দেব। আচ্ছা তাই নাকি? তাহলে আমি এক্ষুনি ডেকে আনছি। ভোলা, তুমি এক্ষুনি আমার সাথে 5টা রসগোল্লা নিয়ে ছটপট বাবার কাছে চলো তো। উনি বলছেন তোমাকে দ্বিগুণ রসগোল্লা ফেরত দেবেন। হ্যাঁ, একটু আগে ওই পুটির বাবা এরকমই কিছু একটা বলছিল বটে।
চলো তো গিয়ে ব্যাপারটা একবার দেখে আসি। আর দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ওই 5টা রসগোল্লা নিয়ে যাই। হ্যাঁ, এবার জমবে মজা। এই তো ভোলা নিয়ে এসেছে। দে ভোলা দে। সুদূর হিমালয় থেকে তোর দোকানের অনেক নাম শুনেছি, আজ প্রথমবার তোর দোকানে রসগোল্লা খেয়ে দেখবো। আহা, বেশ খেতে, বেশ খেতে, কোনো তুলনা হবে না। এবার তুই যা, তোর দোকানের পিছনে গিয়ে মাটি খুঁড়ে দেখ, এই 5টা রসগোল্লার দ্বিগুণ মানে 10টা রসগোল্লা ফেরত পাবি। হ্যাঁ, এ কি সত্যি বাবা? যা গোপাল, তুইও ভোলার সাথে যা, তোদের মনের অন্ধকার দূর কর। সে তো করতেই হবে। চলো তো ভোলা, গিয়ে দেখি। এ কি এ কি এ কি করে সম্ভব? এই মরেছে, এটা দেখছি সত্যি 10টা রসগোল্লা। ভোলা, একটা রসগোল্লা খেয়ে দেখো তো। হ্যাঁ গো গোপাল দাদা, এটা সত্যিই রসগোল্লা, আর অন্যরকম স্বাদ। অদ্ভুত ব্যাপার, ব্যাপারটা আমাকে জানতেই হবে, জানতেই। এ কি, আপনি তো দেখছি সত্যি সত্যি একরকম জাদু দেখিয়ে দিলেন। এটা কি করে সম্ভব হলো? মনের অন্ধকার দূর হয়েছে তো। এ সব কিছুই আমার গুরুদেবের আশীর্বাদ। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে তোরা যে যা আমাকে ভিক্ষা দিবি, আমি সব কিছুর দ্বিগুণ করে তোদের ইংরাজি নববর্ষের প্রথম দিন মানে 1 জানুয়ারি ফেরত দেব। তোরা আমাকে যত দিবি তত পাবি। যা যা দিবি সেটাই দ্বিগুণ করে দেব। জয় ঝটপট বাবা, জয়! জয় ঝটপট বাবা, জয়! হ্যাঁ বাবা, আমি দেব। আমার 2টো গরু আছে, সেগুলো দেব। বাবা বাবা, আমি আপনাকে বেশ কিছু মোহর দেব, তাহলে সব দ্বিগুণ হয়ে যাবে। যা যা বাড়ি যা, আর সব নিয়ে আয়, আর আমার সামনে দে। যত দিবি তত পাবি। গেলে গেলে গেলে। তুমি এখন বাড়ি যাও, আমি রাজসভায় গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তারপর সিদ্ধান্ত নেবে তুমি সাধু বাবাকে কি ভিক্ষা দেবে আর কি নেবে। চলো এখন বাড়ি চলো, আমার খুব খিদে পেয়েছে। আজ একটু বেলা করেই রাজসভায় যাব, অনেক দেরি হয়ে গেল। আজকে তো দেখছি গোপাল এখনো এলো না। মহারাজ, আমি রাজসভায় আসার সময় একজনের মুখে শুনলাম সামনের ওই বটতলায় নাকি একজন ঝটপট বাবা এসেছেন, আর উনি সবার সব কিছু দ্বিগুণ করে দিচ্ছেন, ওই টাকা পয়সা সব। আমার মনে হয় গোপাল নিশ্চয়ই ওখানেই গেছে। হ্যাঁ মহারাজ, আমিও তাই শুনলাম। পুরো কৃষ্ণনগরের লোকজন ওই বটতলায় ভিড় করছে। ওই তো গোপাল চলে এসেছে। কি গোপাল, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলবেন না, এক ঝটপট বাবা এসেছে, ওনার অলৌকিক কাণ্ড দেখতে গেছিলাম। কিন্তু আমি তো কিছুতে বুঝতে পারছি না উনি কিভাবে সব দ্বিগুণ করে দিচ্ছেন। আর এও বলছেন যে 31শে ডিসেম্বরের আগে যে যা কিছু ওনার কাছে দেবে সব উনি দ্বিগুণ করে দেবেন। এই তো অলৌকিক ব্যাপার। চলো তো রাজসভাসদগণ, আমরা সবাই গিয়ে দেখি। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। ওই তো মহারাজ আসছেন, এবার একটা বড় সড়ো দাও মারতে হবে। গন্ধ পাচ্ছি, এই রাজ্যের মহারাজ কৃষ্ণচন্দ্রের গন্ধ পাচ্ছি। এ কি বাবা, আপনি বুঝে গেছেন? আমি সব বুঝি, সব জানি। বল কৃষ্ণচন্দ্র, তোর কি জিনিস দ্বিগুণ করে দিতে হবে বল। বাবা, সামনে তো ইংরাজি নববর্ষ,
তাই আমি ভাবছিলাম রাজসভায় একটা আনন্দ উৎসবের আয়োজন করব, সেই জন্য বেশ ভালো খরচও হবে। তাই যদি আমার কিছু মোহর আপনি মন্ত্রবলে দ্বিগুণ করে দিতেন তাহলে বেশ ভালো হতো। নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো আমাকে করতেই হবে, নইলে আমি বড়লোক হব কিভাবে? মহারাজ আপনি সবকিছু ভেবেচিন্তে বলছেন তো? হ্যাঁ, আমি ঠিক বলছি। আমি বাবা আপনাকে 500 মোহর দেব, আপনি আমাকে যদি 1000 মোহর ফেরত দেন। দেব দেব, সব দেব, তবে বেশি বড় জিনিস তো, তাই আমার সময় লাগবে। তুই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটা দিয়ে যা, আর আমি তোকে নতুন বছরের নতুন সকালে দ্বিগুণ করে ফেরত দেব। আমিও দেবো বাবা, আমি আমার গিন্নির কিছু গয়না দেব। বাবা, আমি কিছু কলম দেব, আপনি দ্বিগুণ করে দেবেন তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ দেব। তোরা সবাই ভালো ভালো দামি দামি জিনিসপত্র এনে আমার এই বটতলায় জড়ো করবি, আর 1 জানুয়ারি পেয়ে যাবি সবকিছু দ্বিগুণ। এই সুযোগ শুধুমাত্র সীমিত সময়ের জন্যে, কারণ তারপরেই আমি আবার অন্য কোনো দেশের অন্য কোনো রাজ্যে বিলীন হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আজকেই সব পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে বৎস। আর হ্যাঁ, আর একটা কথা, নববর্ষের আগের দিন সন্ধ্যে থেকে রাত অবধি আমার এই বটতলার 500 হাত গণ্ডির মধ্যে যেন কোনো মানুষের পদধূলি না পড়ে, সেটা তোকে খেয়াল রাখতে হবে। আচ্ছা বাবা, আপনি যেরকম বলবেন, শুধু আমার মোহর দ্বিগুণ হলেই হবে, আর আপনি যা বলবেন সব হয়ে যাবে। সেনাপতি, বলুন মহারাজ। তুমি এই ব্যাপারটা খেয়াল রাখবে যাতে কেউ এই বটতলার 500 হাত গণ্ডির মধ্যে 31শে ডিসেম্বর সন্ধে থেকে রাত অবধি কেউ না ঢোকে। যথাজ্ঞা মহারাজ। যা, এবার তোরা যে যার ঘরে ফিরে যা, আমি একটু ধ্যানে বসবো। এ কি গো, তখন থেকে তুমি এদিক ওদিক করছো কেন বলো তো? তোমার মাথা ঠিক আছে তো? আমার শুধু মাথা না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, শুধু মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছে যে ওই ছটপট বাবাটা কে? এত রোগা একটা লোক এর আগে কোথায় দেখেছি? কি যা তা কথা বলছো? তুমি হিমালয়ের সিদ্ধ পুরুষ, জয় ঠাকুর জয় ঠাকুর, সব কিছু চোখের পলকের মধ্যে দ্বিগুণ করে দেয়। না না, এসব চোখের ধাঁধা, কোনো কারণ তো রয়েছেই। এখন মন্ত্রীও নেই যে আমি মন্ত্রীর ওপরে সন্দেহ করব। তাহলে কে ওই লোকটা? ইংরেজি নববর্ষের শেষ দিন সন্ধে থেকে কেন ওনার 500 হাতের মধ্যে লোকজনকে যেতে বারণ করলো? না, আমাকে কিছু একটা করতে হবেই। এই তুমি এসব কি বলছো বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। শোনো গিন্নি, তুমি তোমার কোনো গয়না, বাড়ির কোনো কিছু ওনার ওখানে দ্বিগুণ করতে দেবে না। এ বাবা, কেন? আমি তো আমার বিয়েতে পাওয়া গয়নাগুলো দিয়ে এসেছি। উদ্ধার করেছো? দূর দূর, এই মানুষটাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না। আচ্ছা আমি আসছি, তুমি বাড়িতেই থাকো। শোন ন্যাপলা, গুলটে, ট্যাপা, পুটি, পুচকে, তোদের একটা কাজ করতে হবে, আর সেই কাজটা হলো নজরদারি। তোরা 31শে ডিসেম্বর সন্ধে থেকে ওই বটতলার সাধুটার উপরে নজর রাখবি, আর কোনো সন্দেহজনক কিছু হলে আমাকে জানাবি, ঠিক আছে? আচ্ছা দাদু, ঠিক আছে। সারা কৃষ্ণনগরে ধন সম্পদ এখন শুধু আমার। এবার শুধু আগে থেকে ঠিক করে রাখা মহাজনকে রাতে ডেকে পাঠাতে হবে, আর মোহর ছাড়া বাকি জিনিসপত্র বেচে মোহর নিতে হবে। তাহলে এই রাজ্যে আমার থেকে বেশি বড়লোক থাকবে না। বলুন বাবা। শোন, তুই ওই মহাজনকে জানিয়ে আসবি যে আজকে রাতে যেন বেশ অনেক গাড়ি নিয়ে আসে আর সব কিছু নিয়ে চলে যায়। আর দেখে যা মনে হচ্ছে মোটামুটি এই সব কিছু মিলিয়ে 10,000, হ্যাঁ, তাই ওনাকে 10,000 মোহর নিয়ে আসতে বলবি। আচ্ছা ঠিক আছে গুরুদেব। তাহলে ওই কথাই রইল, আপনি রাতের মধ্যে গাড়ি নিয়ে চলে আসবেন, কেমন?
আচ্ছা ঠিক আছে। এখন এই নাতি নাতনিগুলোই ভরসা আমার, নইলে আমার গিন্নির গয়না আর সারা রাজ্যের ধন সম্পত্তি ফর্সা হয়ে যাবে। এখনো তো কাউকেই আসতে দেখতে পেলাম না। দূর দূর শুধু মাঝে মাঝে কয়েকটা মশা এসে কামড়ে চলে যাচ্ছে। দেখ ওই সাধুটা পায়চারি করছে গাছের সামনে, মনে হচ্ছে কারোর জন্য চিন্তা করছে বা অপেক্ষা করছে। ঠিক বলেছিস, ওই দেখ কে যেন এসেছে। চল চল একটু কাছে গিয়ে শুনি। ব্যাস, এবার সব মালপত্র গাড়িতে তুলে নাও। মন্ত্রী মশাই, তার মানে এটা সাধু বেশে ওই বদমাশ মন্ত্রী। সব তুলতে ঘন্টা খানেক সময় লাগবে। এই নিন আপনার মূল্য, গুনতে থাকুন। চল চল, আর দেরি করা যাবে না। গোপাল দাদুকে গিয়ে ব্যাপারটা বলি। কি বলছিস রে? তাহলে তো এক্ষুনি প্রহরীদের নিয়ে যেতে হবে। তোরা মোটা দড়ি নিয়ে ওই বটতলায় আয়, আমি রাজবাড়ির প্রহরীদের ডেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা দাদু। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, সকাল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। মালগুলো এখন অন্য রাজ্যে নিয়ে যাব, তারপর বিক্রি করব, তবে না আমার লাভ। লাভ লোকসানের হিসেব তো পরে হবে। বাচ্চারা, মন্ত্রীকে বেঁধে ফেলো। এই মরেছে, গোপাল কিভাবে এলো, আমাকে কিভাবে চিনলো? কি ভেবেছিলেন মন্ত্রী মশাই? আপনি চুপি চুপি কারচুপি করে সবার জিনিসপত্র বাগিয়ে নেবেন আর কেউ বুঝতে পারবে না? ন্যাপলা, ভোর হতে চললো বলে তুই রাজবাড়ি থেকে মহারাজকে ডেকে আন, আর গুলটে পুঁটি তোরা রাজ্যের যাকে যাকে পারিস ডেকে আন। আচ্ছা গোপাল দাদু। দূর দূর দূর, আপনার জন্য আমার কত লোকসান হয়ে গেল। আপনি আমার 10,000 মোহর ফেরত দিন। এই এই তোরা সবাই জিনিসপত্র নিচে নামা, আমাদের ফিরে যেতে হবে। নামা নামা নামা। ও গোপাল, লক্ষ্মীটি লক্ষ্মীটি, তোমার পায়ে পড়ি, তুমি এই ব্যাপারে মহারাজকে বলো না। গোপালকে দেখেছেন, কিন্তু গোপালের ফাঁদ দেখেননি। হ্যাঁ, টেরটা পাবেন আজ এক্ষুনি। এক্ষুনি ভোর হতে চললো বলে নতুন বছরে আপনার কপালে শাস্তি ছাড়া আর কিচ্ছু নেই। ছি 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 মন্ত্রী, তুমি সবাইকে এইভাবে ঠকাচ্ছিলে। আজকে আজকে আমি তোমাকে বছরের প্রথম দিনেই শুলে চড়াবো। ভুল হয়ে গেছে মহারাজ, আর কোনোদিন করব না। ভুল হয়ে গেছে। অনেক সহ্য করেছি, অনেক অনেক সহ্য করেছি। সবাইকে বোকা বানিয়ে তুমি লোকজনের সম্পত্তি মহাজনের হাতে বেচে দিচ্ছিলে। এই বাচ্চারা আমাকে সব বলেছে। ভাগ্যিস ভাগ্যিস গোপাল বাচ্চাদেরকে তোমার উপর নজর রাখতে বলেছিল, নইলে তো সবার সর্বনাশ হয়ে যেত। বিশ্বাস করুন, আর করব না। আমাকে ক্ষমা করুন, আমাকে শুলে চড়াবেন না। আমি মরে গেলে আমার বউটা বিধবা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নতুন বছরের প্রথম দিনে আমি তোমাকে শাস্তি দেব না, শাস্তি দেবে আমাদের এই কৃষ্ণনগরের জনগণ। ওরা যা শাস্তি দেবে তোমাকে কিন্তু তা মাথা পেতে নিতে হবে। জনগণ আক্রমণ! ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম। আজ তো রাজসভার ছুটির দিন, তবুও মহারাজ জরুরি ব্যাপার বলে ডেকে পাঠালেন কেন? কোনো বিপদ আপদ হলো না তো? দেখি গিয়ে। ভেতরে আসবো মহারাজ? আসবে বই কি, অবশ্যই আসবে। এইখানে বস। সে না হয় বসছি, কিন্তু এমন করে ডেকে পাঠাবার কারণ? কারণ আছে বই কি, গুরুতর কারণ আছে। কি কারণ মহারাজ? এলেই বুঝতে পারবে। রানী শুনছো, গোপাল তো এসে গেছে। আসছে। এখন বুঝতে পেরেছো তো তোমায় ডেকে পাঠাবার কারণ? আম আস্বাদনের নিমন্ত্রণ। বাহ, খাসা ব্যাপার।
তাহলে আর হাত গুটিয়ে না বসে থেকে শুরু করে দাও, দেখি আমাকে হারাতে পারো কিনা। বাহ, বড় চমৎকার খেতে। আমার এক মামা মালদহে থাকেন, এবার সেখানে প্রচুর আম ফলেছে, তাই মামা এক গাড়ি আম পাঠিয়ে দিয়েছে। তা গোপাল, তুমি তো আম খেতে খুব ভালোবাসো। আরে সেই জন্যই তো তোমায় ডেকে পাঠানো। আপনাদের ভালোবাসা আর আন্তরিকতায় আমি ধন্য মহারাজ। নাও নাও নাও, আর কথা না বলে আম খাও। তোমরা তাহলে খাও, আমি রান্নাঘর থেকে আসছি। তবে লজ্জা করো না গোপাল, পুড়িয়ে গেলেই বলবে, আমি আরো আম পাঠিয়ে দেবো। নাও নাও খাও। এ কি মহারাজ, কোথায় গেল? কি গেল? আপনার ডান হাতের অনামিকার সেই বিশেষ আংটিটা, যেটা সেই সাধু বাবা দিয়েছিলেন। তাই তো, আংটিটা কোথায় গেল? খুলে রেখেছেন কি? না 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 না, ওই সাধু বাবা দেবার পর থেকে ওই আংটি আমি কখনো আঙুল থেকে খুলি না। তাহলে গেল কোথায়? এক্ষুনি আমায় খুঁজে দেখতে হবে। তুমি যাও গোপাল, আমি আসছি। মহারাজ কি অন্যমনস্ক হয়ে আংটিটা হারিয়ে ফেললেন? হারিয়ে ফেললে তো সমূহ বিপদ, কারণ সাধু বাবা বলেছিলেন। শোন কৃষ্ণচন্দ্র, এই আংটি তোকে সব রকমের বিপদ থেকে রক্ষা করবে, তবে হারিয়ে ফেললেই তোর রাজ্যে দুর্দিন ঘনিয়ে আসবে। আংটি হারিয়ে ফেলা আবার কোনো অশুভ লক্ষণ নয় তো? কোথায় গেল সেই আংটি? কোথায় যেতে পারে? এ কি মহারাজ, খাওয়া ছেড়ে উঠে এসে ঘরের মধ্যে আপনি কি খুঁজছেন? রানী, ও রানী, সাধু বাবার দেওয়া আমার সেই আংটিটা তো খুঁজে পাচ্ছি না। সে কি, খুঁজে পাচ্ছেন না মানে? কোথায় গেল? সেটাই তো বুঝে উঠতে পারছি না। আংটি হারানো তো ঘোর অমঙ্গল মহারাজ। ঠিক আছে, আপনি ছাড়ুন, আমি বরং খুঁজে দিচ্ছি। কিরে বেটা, আজ এত দেরি করলি কেন? এদিকে মহারাজের চান তো হয়ে গেল। কি করবো প্রহরী দাদা, ঘরে বউটার যে ঝুম জ্বর, সব দিকে সামলে আসতে তাই দেরি হয়ে গেল। যা যা যা, তাড়াতাড়ি গিয়ে মহারাজের চান ঘর পরিষ্কার করে দে। আর শোন, কাল যেন এইরকম দেরি না হয়। আর কখনো এমনকি হবে না গো প্রহরী দাদা। ঠিক আছে, যা। মহারাজ, আংটিটা কি খুঁজে পেলেন? না গোপাল, এখনো খুঁজে পাইনি। দেখো না গোপাল, তোমার মহারাজের কাণ্ড। এত ভুলো মন, কোথায় যে খুলে রেখেছে কিছুতেই মনে করতে পারছে না। এখন যদি খুঁজে না পায় তাহলে কি হবে বলো তো? সেই সাধু বাবার কাছে যেতে হবে। কিন্তু ওটা তো মন্ত্রপুত আংটি ছিল। আংটি হারিয়ে ফেলেছি শুনলে সাধু বাবা যদি রেগে যান। এখনই অত 7-5 কথা ভেবে মাথা খারাপ করবেন না তো। বাড়ির মধ্যে থেকে আবার কোথায় যাবে আংটিটা? খট করে কিসের শব্দ হলো না? আরে, এটা তো একটা আংটি, নিশ্চয়ই মহারাজের হবে। যাই দিয়ে আসছি। সারা ঘর তো তন্ন তন্ন করে খোঁজা হলো, তার মানে ঘরে নেই। প্রহরী, বলুন রানীমা। শোনো, মহারাজের একটা আংটি হারিয়ে গেছে। সকলকে নিয়ে সমস্ত রাজবাড়ি, বাগান সব খুঁজে দেখো, সব। যে খুঁজে আনতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। যাও। যথাজ্ঞা রানীমা। প্রহরী দাদা, মহারাজ কোথায়? কেন, মহারাজের খবর জেনে তোর কি হবে? খুব একটা দরকার ছিল। মহারাজের মন মেজাজ এখন খারাপ, তার আংটি হারিয়ে গেছে। দেখো কাণ্ড, আমি দেখেই বুঝেছিলাম ওটা মহারাজের। মানে? মহারাজের চান ঘরে এই আংটিটা আমি খুঁজে পেয়েছি, এই দেখো। আরে আরে, তাই তো। আয় আয়, আমার সঙ্গে আয়। রানীমা। কি খবর প্রহরী, পেয়েছো? পেয়েছি, তবে আমি না, পেয়েছে রাজবাড়ির ঝাড়ুদার। পেয়েছে। জয় মা। তা কোথায় সে? ডাকো। দেখো রানী, এই সেই আংটি। ও গোপাল, তুমিও দেখো। আমি তাহলে এখন আসি মহারাজ। আরে যাবে কোথায়? তুমি জানো না
আজ তুমি আমার কত বড় উপকার করলে, এর জন্য আমি তোমাকে পুরস্কার দিতে চাই। বলো বলো কি নেবে? নতুন বাড়ি, টাকা, চাষের জমি, পুকুর, এত কিছু? এছাড়াও যদি বিশেষ কোনো ইচ্ছে থাকে তোমার, সেটাও আমি পূরণ করব। আগে আমি গরিব মানুষ, এত কিছু নিয়ে আমি কি করব? করব মানে? আরে এত কিছু পেলে তোমার অবস্থা ফিরে যাবে। তাহলে আমাকে 2 দিন সময় দিন মহারাজ, একটু ভেবে দেখি কি চাইবো। বেশ, ঠিক আছে, তাই হবে। যাক বাবা, ধরে যেন প্রাণ এলো। তাহলে চলুন আমাদের অসমাপ্ত কাজটা সেরে ফেললি। হ্যাঁ, অসমাপ্ত কাজ? ওই যে সুস্বাদু আম ভক্ষণ। ও হো 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 হো, সুস্বাদু আম ভক্ষণ। হ্যাঁ, চলো 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 তাহলে চলো। আহা কি আনন্দ, কি আনন্দ! এখন আমি যা চাইবো তাই পাবো। নতুন বাড়ি, কাঁচা টাকা, চাষের জমি, পুকুর, আনন্দে প্রাণ ভরপুর। আরে রাজবাড়ির ঝাড়ুদার এমন দুহাত তুলে নাচতে নাচতে আসছে কেন? আরে এই বেটা, এই! এর নাম হই মন্ত্রী মশাই, আজ আমার বড় আনন্দের দিন। তা সে তো তোর দুহাত তুলে নাচা দেখেই বুঝেছি। তা আনন্দটা হলো কিসে? আর বলবেন না মন্ত্রী মশাই, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। আরে আসল কথাটা কি বলবি? না বললে সেটাও বলে দে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ বলছি। জানেন, আজ আমাদের মহারাজের আংটি হারিয়ে গিয়েছিল। আংটি হারিয়ে গিয়েছিল? এক মন্ত্রী মশাই, আর বলবো কি, ওনার চান ঘর থেকে আমি সেটা কুড়িয়ে পাই। আর কি বলবো, সেটা পেয়ে মহারাজ খুশি হয়ে আমাকে কত কি দেবেন বললেন। নতুন বাড়ি, টাকা, চাষের জমি, পুকুর, মনের বাসনা। আর এসব শুনে আমি তো যাকে বলে একেবারে মেরে গেছি। সামান্য একটা আংটি খুঁজে যাবার জন্য এত কিছু। তা এসব নিয়েছিস? দেখো কথা, এত সব নিয়ে আমি যে কি করবো সেটাই তো মাথাতে এলো না। তাই মহারাজের কাছ থেকে 2 দিন সময় নিয়ে বাড়ি চলেছি। ঠান্ডা মাথায় ভেবে কিছু একটা ঠিক করব। ঠিক আছে, তুই যা। বুঝলে গোপাল, আংটিটা হারিয়ে যেতে যা দুশ্চিন্তায় পড়েছিলাম না। সেটাই তো স্বাভাবিক মহারাজ, সাধু বাবার মন্ত্রপুত আংটি বলে কথা। মহারাজ, এ কি শুনলাম? আপনার সেই বিশেষ আংটিটা নাকি হারিয়ে গিয়েছিল? গিয়েছিল, আবার ফিরেও এসেছে। দেখছেন না, তাই তো আমরা মনের সুখে আম খাচ্ছি। তুমি আম খাবে নাকি মন্ত্রী? খুব ভালো জাতের আম। না মহারাজ, কদিন ধরে পেটটা ভালো যাচ্ছে না। আপনার তো খাবার পেটটা ওইটুকু, ঠিক যেন ইঁদুরের মতো। তার আবার ভালো আবার মন্দ। মুখ সামলে কথা বলো গোপাল। মনে আছে একদিন শখ করে হাতির পিঠে চড়েছিলাম বলে তুমি ঠেস মেরে বলেছিলে হাতির পিঠে ইঁদুর চড়েছে? এ বাবা, সেই রসিকতা আপনি এখনো বলেননি দেখছি। রসিকতা হলে ভুলে যেতাম, কিন্তু আমি স্পষ্ট বুঝেছিলাম যে আমাকে অপমান করার জন্যই তুমি সর্বসমক্ষে কথাগুলো বলেছিলে। সে তো আপনিও আমাকে যখন তখন কত কিছু বলেন, যেমন টেকো, পেট মোটা, আরো কত কি। আমি কি সেগুলো মনে রেখেছি নাকি মন্ত্রী মশাই? তুমি তো আসলে ভাঁড়, আর ভাঁড়েদের গায়ের চামড়া একটু মোটা হয়, তাই মনে রাখুনি। কিন্তু আমি ভদ্রলোক, মানে অপমান জ্ঞান আমার টনটনে। মন্ত্রী, কি শুরু করলে বলো তো? গোপাল তো কথার কথা বলেছে, তা সেই নিয়ে তুমি আবার পায়ে পা তুলে ঝগড়া করতে শুরু করে দিলে কেন? বাহ মহারাজ, আপনি তো দেখছি গোপালের দিকেই ঝোল টেনে কথা বলছেন। ঠিক আছে, আমি আসছি। আই মন্ত্রী, শোনো শোনো। যা, চলে গেল। মহারাজের কাছ থেকে আশকারা পেয়ে না, গোপাল দেখছি এমন মাথায় চড়ে গেছে যে লঘুগুরু জ্ঞানটা অবধি হারিয়ে ফেলেছে। দাঁড়াও, সুযোগ পেলে এমন ব্যবস্থা করব যে কেঁদে কুল পাবে না। কিন্তু কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, মাথায় এসে গেছে। তাহলে আর দেরি করা কেন, যাই একবার ওর বাড়ি যাই। কিরে, ভেবে কি কিছু স্থির করলি? না মন্ত্রী মশাই, এখনো কিছু ঠিক করতে পারিনি। কেন? একবার ভাবছি মহারাজ যা যা দেবেন বলেছেন সব নিয়ে নি, আবার ভাবছি সব কিছু নিতে চাইলে মহারাজ যদি আমার লোভী ভাবেন। শোন, তুই কি চাইবি সেটা আমি বলে দিচ্ছি। আপনি বলে দেবেন? তাহলে তো খুব ভালো হয়।
এ কি বলছেন মন্ত্রীমশাই? সে সব কিছু ছেড়ে আমি এটা চাইবো? হ্যাঁ, এটাই চাইবি। কিন্তু তাহলে আমার বাড়ি, জমি, টাকা, পুকুর? ওসব তোকে আমি দেব। দেখ না, কালই তোর বাড়িতে আমি ঘরামি পাঠিয়ে দেব। একদিনেই তোর এই ভাঙা বাড়ি কেমন সারিয়ে ঝাঁ চকচকে হয়ে যাবে দেখিস। তারপর টাকা, পুকুর, জমি তো আছেই। ও তাহলে ওইটাই চাইবো। হ্যাঁ, ওটাই চাইবি। দেখবি না কেমন মজা হবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তখন ওইটাই চাইবো। এবার দেখবে গোপাল ভাঁড় তোমার কি হাল হয়। তাহলে ওই কথাই রইল, কাল মহারাজের কাছে গিয়ে চেয়ে নিস, ঠিক আছে? ঠিক আছে। মহারাজ, আরে এসো এসো, বলো ভেবে কি ঠিক করলে? মহারাজ, আমার মনের মধ্যে একটা বাসনা আছে। এইটা যদি আপনি পূরণ করে দেন তাহলে আমার আর অন্য কিছুর দরকার নেই। বলো তাহলে কি তোমার বাসনা? আমার অনেক দিনের সাথ গোপাল ভাঁড়ের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘোরা। হ্যাঁ, কি বললে? গোপাল ভাঁড়ের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘোরা। এ কি অসম্ভব কথা বলছো তুমি? দেখো, এটা কি করে সম্ভব? সম্ভব না হলে দেবেন না। আমি শুধু মনে মনে জানবো যে মহারাজ কৃষ্ণচন্দ্র আমার মনের বাসনা পূরণ করতে পারলেন না। ঠিক আছে মহারাজ, আমি চলি। এ তো ভীষণ দোটানায় পড়া গেল। লোকটার মনের বাসনা পূরণ করতে না পারলে ও হয়তো সারা কৃষ্ণনগরে আমার অক্ষমতার কথা রটিয়ে বেড়াবে। ওদিকে গোপালকেই বা আমি কথাটা বলবো কি করে? হায় ভগবান, এ কি পরীক্ষায় ফেললে! নিন, জল খাবারটা খেয়ে নিন মহারাজ। খাবো না, খাবো না রানী, খাবো না। আমার এখন কিছুই ভালো লাগছে না। কেন? যাকে আমি অত কিছু দেব বললাম সে সব কিছুই না চেয়ে এক অদ্ভুত বায়না করছে। কি? তার নাকি একটাই মনের বাসনা। কি বলবো, সে নাকি গোপালের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াতে চায়। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি রানী, তাই তো আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। বুঝতে পেরেছি, এখন গোপালই আমাদের একমাত্র ভরসা। কিন্তু এই কথাটা গোপালকে আমি বলবো কি করে বলো তো? ঠিক আছে ঠিক আছে, আপনি বলতে না পারলে আমি ওকে ডেকে বলবো। দেখবেন মহারাজ, গোপাল ঠিক একটা উপায় বের করবে। ঠিক দেখো তাহলে, আমার মাথায় তো আর কিছুই আসছে না। গোপাল দাদা, গোপাল দাদা, কি ব্যাপার রক্ষী? রানীমা এক্ষুনি তোমায় একবার ডাকছেন। রানীমা ডাকছেন? ঠিক আছে, চলো দেখি। সব কথা তো শুনলে গোপাল, এখন একমাত্র তুমি মহারাজকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারো। চিন্তা করবেন না রানীমা, বেটাকে পিঠে নিয়ে ঘুরতে আমি রাজি। এতে তোমার অপমান হবে না? দেখুন না ওর কি অবস্থা করি। আপনি মহারাজকে বলে দিন আর অন্য কিছু চিন্তা না করে ওর কথায় যেন রাজি হয়ে যান। তুমি আমাদের বাঁচালে গোপাল। এবার মোটকু গোপাল পড়েছে কলে। আহা, সেই দৃশ্যটা আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। মহারাজের পরম প্রিয় গোপাল ভাঁড় একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগরে ঘুরে বেড়াচ্ছে। আহা, লোকজন দেখছে আর মুখ টিপে হাসছে। ছেলেপুলের দল চটাপট হাততালি দিচ্ছে আর লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে টেকো গোপালের। যা যা, এক্ষুনি একটা চোঙা নিয়ে বেরিয়ে পড়। চোঙা ফুঁকে সারা কৃষ্ণনগরের লোককে কাল সকালে রাজবাড়ির সামনে তামাশা দেখতে আসতে বল। আহা আহা, কি আনন্দ! শোনো নগরবাসী, কাল সকালে রাজবাড়ির সামনে থেকে এক ঘোর তামাশা হবে। চলে এসো সকলে আর বিনা খরচায় এই তামাশা দেখে যাও। শোনো শোনো শোনো, তোমাদের প্রিয় গোপাল একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াবে। শোনো শোনো শোনো। এসব কি বলছে রে?
গোপাল দাদু আবার কাকে পিঠে নিয়ে ঘুরে বেড়াবে? সেটাই তো বুঝতে পারছি না রে। চল তাহলে গোপাল দাদুর বাড়ি, দাদুর কাছে জানতে হবে। তাই চল। দাদু, রাস্তায় চোঙা ফুঁকে এসব কি বলছে? তুমি নাকি কাল কাউকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে তামাশা দেখাবে? ও মা, এসব আবার বলছে নাকি? তাহলে চলে আয় কাল, দেখবি এক জব্বর তামাশা। তুমি তাহলে সত্যি একজনকে পিঠে নিয়ে ঘুরে বেড়াবে? না না, সেটা খুব খারাপ দেখতে লাগবে। আরে এখনই এত উতলা হচ্ছিস কেন? দেখ না কাল কি হয়। কি হবে মানে? ওরে বাবা, তোদের প্রশ্নের জ্বালায় তো দেখছি মাথা খারাপ হয়ে যাবে রে আমার। যা বাবারা, এখন তোরা যা। তবে হ্যাঁ, কাল সকালে রাজবাড়ির সামনে আসতে কিন্তু ভুলিস না। আর যাকে পারবি তাকেই নিয়ে আসবি, ঠিক আছে? কি জানি বাবা, তোমার মনে কি আছে? আসুন আসুন আসুন, যে যেখানে আছেন আসুন, হেঁটে আসুন, দৌড়ে আসুন, পড়ে গেলে গড়িয়ে গড়িয়ে কিংবা হামাগুড়ি দিয়ে আসুন, তবু আসুন আর এসে কালের শ্রেষ্ঠ তামাশা দেখে চোখ সার্থক করুন। আসুন আসুন আসুন। ও মা, এ কি কাণ্ড! গোপালের মাথা কি হলো লন্ড ভন্ড? না হলে কি কেউ যেচে একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াতে রাজি হয়? আসলে গোপাল যা করছে তা সবটাই আমার মুখ বাঁচাতে। মহারাজ, আমি এসে গেছি। তাহলে এবার আমার মনোবাসনা পূরণের ব্যবস্থা করুন। আরে বেটা, তোর আবার মনোবাসনা পূরণ হবে কি রে? তুই তো আমার দাবার ঘুঁটি। আসল মনোবাসনা তো পূরণ হবে আমার। আহা আহা, আজ আমার কি আনন্দের দিন! মহারাজ, এবার আমি গোপাল ভাঁড়ের পিঠে চড়তে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। গোপাল, আমি প্রস্তুত মহারাজ। আয় ভাই, এবার আমার পিঠে ওঠ। সারা কৃষ্ণনগর তোকে পিঠে করে ঘুরে বেড়াই। হায় ভগবান, এই দৃশ্য আমি সহ্য করব কি করে? আরে আরে, এই বেটা, কি করছিস? আমার গলা জড়িয়ে ধরছিস কেন? দেখি, দুহাত দিয়ে গলা জড়িয়ে না ধরলে আমি তোমার পিঠে চড়ে ঘুরে বেড়াবো কি করে? উল্টে পড়ে যাবো না? সে তুই হড়কে পড়ে যা কিংবা গোল্লায় যা, তাতে আমার কি? আমি তোকে আমার গলা জড়িয়ে ধরতে দেব না। কেন গলা জড়িয়ে ধরতে দেবে না কেন? কারণ মহারাজের কাছে ও শুধু আমার পিঠে চড়বে বলেছিল, একবার তো বলেনি যে আমার গলা জড়িয়ে ধরবে। তাই পিঠে নিলেও কখনো গলা জড়াতে দেব না। ঠিক আছে, তবুও ও তোমার পিঠে চড়বে। এই বেটা, গলা জড়িয়ে না ধরেই পিঠে ঝুলে পড়। আপনি থামুন তো মশাই, আপনার জন্যই তো আজ আমার এই হাল। মানে? বিশ্বাস করুন মহারাজ, আমার বাড়ি গিয়ে মন্ত্রী মশাই আমার কানে এই মন্ত্র দিয়েছিলেন। মন্ত্রী মশাই? এই সেরেছে, এ তো হাতে হাঁড়ি ভেঙে দিচ্ছে। এখন কি হবে? তখন কত বড় বড় কথা, আমাকে জমি দেবেন, টাকা দেবেন, একদিনের মধ্যে ঘর সারিয়ে দেবেন। কিন্তু 2 দিন কেটে গেছে, এখনো ঘর আমি দেখা নেই। মন্ত্রী, এখানেও তুমি কলকাঠি নেড়েছো? মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। ওই বেটা ও মিথ্যে কথা বলছে। আমি এসবের কিচ্ছু জানতাম না। মানে ও যে গোপালের পিঠে চড়তে চায় সেটাই আমি জানতাম না। তাহলে আপনার বটা কাল থেকে সারা রাজ্যে চোঙা ফুঁকে বেড়ালো কেন? সে আমি কি করে বলবো? তুমি আর একটা কথাও বলবে না। যা বলার আমি বলবো। এই জঘন্য কাজের জন্য তোমার শাস্তি হলো। শাস্তির কথাটা না হয় আমি বলি মহারাজ। বলো। মন্ত্রী মশাই আমাকে পিঠে করে সারা কৃষ্ণনগরে ঘুরে বেড়াবেন। আর আগেই বলে রাখছি, উনি আমার খুব বন্ধু তো, তাই কিন্তু 2 হাত দিয়ে ওনার গলা জড়িয়ে রাখবো। আসুন মন্ত্রী মশাই, এবার আপনার পিঠে চড়ি। ছেলে বুড়ো আজ সকলে এখানে তামাশা দেখতে এসেছে। এবার দেখো তামাশা। বুঝলে মন্ত্রী মশাই, আমাদের দাদুকে জব্দ করা অত সোজা না। তাহলে যাত্রা শুরু হলো। ওরে বাবা, পিঠের হাতটা কিরকম মরমর করে উঠলো। ও গোপাল ভাই, গোপাল ভাই, ছেড়ে দাও না। তোমাকে পিঠে বয়ে বেড়ানো কি আর আমার কর্ম? সেটা কি করে হয় মন্ত্রী মশাই? এত লোক কষ্ট করে তামাশা দেখতে এসেছে, তামাশা না দেখেই ফিরে যাবে? তা কি হয়? এমন করে আমার গলা জড়িয়ে ধরলে কেন গোপাল? আমি যে আপনাকে খুব ভালোবাসি মন্ত্রী মশাই।
আরে দম বন্ধ হয়ে যাবে যে। ওরে বাবা, ওরে হাঁপ ধরে যায় যে। যত কথা বলবেন তত হাঁপিয়ে পড়বেন, তার চাইতে চলুন চলুন। সারা কৃষ্ণনগর তো আর কম পথ নয়। ওরে বাবা, ও বাবা, ও মা, ওরে বাবা রে। সত্যি এ এক তামাশা বটে, এ যেন ইঁদুরের পিঠে হাতি চলেছে। ইঁদুরের পিঠে হাতি, সবাই রাজসভায় চলে এসেছে দেখছি, কিন্তু ওই প্রতিদিনের মতন গোপাল এখনো এসে পৌঁছয়নি। ওটাও রোজকার স্বভাব, আর যার স্বভাব নয়েতে বদলায় না তা 90তেও বদলাবে না। প্রণাম মহারাজ। এই এতক্ষণে আসার সময় হলো গোপালের। আসলে মহারাজ হয়েছেটা কি, আপনার বৌমা আজকে চমৎকার করে একটা মাছের পদ রান্না করেছিল। মাছের পদ? তা কি পদ গোপাল? পুঁটি মাছের অম্বল। জিভে জল আনা সে কি স্বাদ মহারাজ। আপনার জন্য তাহলে কালকে নিয়ে আসবো। আচ্ছা নিয়ে এসো তাহলে, দেখবো খেয়ে। দেখবেন একেবারে হাত চাটবেন। কিন্তু মহারাজ, গোপালের দেরি করে আসার জন্য শাস্তি? ওসব বাদ দাও, ওই পুঁটি মাছের অম্বল নিয়ে আসাই গোপালের শাস্তি। আমি বলি কি মহারাজ, আপনি বরং আপনার রাজবাড়ির পুকুরগুলোতে বেশ কিছু মাছের চাষ করুন, ব্যয় কম আয় বেশি। কথাটা তো নেহাত মন্দ বলনি গোপাল। অনেকদিন হলো রাজবাড়ির পুকুরগুলোর তেমন ভাবে পরিচর্যা কিছুই করা হয়নি। এদিকে রাজকোষের অবস্থাও খুব একটা যে ভালো তা বলবো না। এই মুহূর্তে যদি এরকম কিছু একটা করা যায় তাহলে তো বেশ ভালোই হবে। হ্যাঁ মহারাজ, গোপাল ঠিক বুদ্ধি দিয়েছে। মাছ চাষ করলে একদিকে যেমন আপনার রাজকোষ ভরে উঠবে, তেমনি অন্যদিকে আপনার ভুঁড়িও আমার মতো বেড়ে উঠবে। সকালে মাছের ঝোল, রাতে মাছের ঝাল, আর মাছের অম্বল। বাবা কি অম্বল! কি গো, তখন থেকে খালি তোমাকে দেখছি এদিক আর ওদিক করছো। কি দুপুরের খাবার হজম হয়নি নাকি? খাবার সব হজম হয়েছে, কিন্তু মহারাজের ওই গোপালের ওপর দরদে গত আচার ব্যবহার আমার কিছুতেই হজম হচ্ছে না। তুমি শুধু দিন রাত ওই গোপালের কথাই ভাবো, আমার কথা একটুও ভাবো না। সেই কবে বিয়ের সময় 3টে ছোট্ট ছোট্ট মুক্তোর মালা কিনে দিয়েছিলে, তারপর থেকে কোনো দিন আমাকে ভালো মুক্তোর মালা কিনেই দিলে না। ওই আবার শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি কিছু বায়না করলেই তো তোমার গায়ে লাগে গো। আর তুমি নাকি কৃষ্ণনগরের মন্ত্রী, তোমার স্ত্রীর কোথায় গা ভর্তি গয়না থাকবে? তা না, সে পরবে এই ছোট ছোট কম দামি মুক্তোর হার। দিনরাত আমার মাথাটা খেও না তো। রান্নাঘরে অনেক খাবার আছে, খিদে পেলে সেগুলো খেও। যত সব। কি মন্ত্রী মশাই, এতদিন পরে আবার হঠাৎ করে আমাদের দুজনকে তলব করলেন, ব্যাপার কি? এই নে ছোলা খা। আসলে ব্যাপারটা হলো, মহারাজ সিদ্ধান্ত নিয়েছেন যে উনি ওনার রাজবাড়ির সব পুকুরগুলোতে মাছ চাষ করবেন। তা মাছ চাষ করুক আর হাঙর চাষ করুক, তাতে আপনার কি? ওরে, আমিও তো মহারাজের মতো বড় লোক হতে চাই নাকি? হ্যাঁ, এই নে তুইও ছোলা খা। আচ্ছা, আমি যদি এরকম ছোলা খাইয়ে, না ছোলা না মুক্তো, হ্যাঁ মুক্তো, গিন্নির ছোট মুক্তোর মালা, তারপর আমিও বড় লোক হয়ে যাব। ও আরো পাওয়া যায় না। কি আবল তাবল বকছেন বলুন তো? ছাগলকে ছোলা খাইয়ে আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? ওরে না রে না, আমার মাথায় এমন একটা বুদ্ধি এসেছে না, সেটা শুনলে আমি কেন সবাই পাগল হয়ে যাবে। কি বুদ্ধি মন্ত্রী মশাই? ও দারুণ মন্ত্রী মশাই, দারুণ বুদ্ধি। এরকম হলে আপনাকে আর দেখে কে? কদিনের মধ্যে আপনি মহারাজের থেকেও বেশি বড় লোক হয়ে যাবেন।
তখন আমি হব কৃষ্ণনগরের রাজা। কি মন্ত্রী মশাই রাজা হবে না কি হবে এরকম কি একটা বললো না? যাই গিয়ে জিজ্ঞেস করে দেখি। কি মন্ত্রী মশাই, আপনি রাজা হবেন? এই মরেছে, গোপাল শুনতে পেয়ে গেছে মনে হচ্ছে। আরে না না, রাজা না, রাজা না, খাজা। আমি খাজা খাবো। ভোলাময়েরা আজকাল ভালো খাজা বানাচ্ছে। আমি আমি একটু পরেই যাব আর খাবো। হ্যাঁ, খাজাই তো, খাজাই তো। সে আপনারা খাজা গজা তেলে ভাজা যা খুশি খান, আমি চলি। বাবা শান্তি। শোন বটা ঘটা, তোদেরকে যেটা বলছিলাম, আজকে রাতে ঠিক 10টার সময় চলে আসবি, আর সাথে করে বালতি ভরে 1 বেগদা মাপের জ্যান্ত চারাপোনা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সব মনে থাকবে। হ্যাঁ, জ্যান্ত চারাপোনা মনে থাকে যেন, নইলে তোদেরকে আমি জ্যান্ত রাখবো না। আমাদের নিয়ে অত চিন্তিত হবেন না। রাত 10টা মানে রাত 10টা। দেখেছো রানী, দেখেছো? পেয়াদাকে দিয়ে সেই কখন গোপালকে ডেকে পাঠিয়েছি, কিন্তু এখনো গোপালের নাম গন্ধই নেই। একটু ধৈর্য ধরুন মহারাজ, গোপাল নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে। প্রণাম মহারাজ। তা হঠাৎ আপনি আমাকে ডেকে পাঠালেন কেন? শোনো গোপাল, আমি সব রাজসভাসদদের মধ্যে তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি, তাই এই কাজটা তোমাকেই করতে হবে। কি কাজ মহারাজ বলুন? তুমি সকালে রাজসভায় বললে না রাজবাড়ি পুকুরগুলোতে মাছ চাষ করার জন্য, তাই আমি ভাবছি কাজটা কালকে সকাল থেকে শুরু করে দেব। হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই। শুভ কাজে দেরি করতে নেই। কালকে কেন, আজ থেকেই শুরু করে দিন। তাহলে চলো গোপাল। কোথায় মহারাজ? মাছের আড়তে আমরা জ্যান্ত চারা মাছ চিনতে যাব। তুমি ভালো খেতে পারো, তাই তুমি নিশ্চয়ই ভালো মাছ চিনবে। তা মহারাজ, কিছু মাছ চিনি, সময়ের অভাবে আমার পুকুরে চাষ করতে পারি না, নইলে। ঠিক আছে, ঠিক আছে, আর দেরি না করে এখনই চল। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এটা কি রে, অকালে মুখ ঢাকা দিয়ে ঘুরছে কেন? কি সৌভাগ্য মহারাজ, আজ আপনি আপনি স্বয়ং আমাদের মাছের আড়তে এসেছেন। কি সৌভাগ্য। বলুন বলুন, কি মাছ নেবেন? বলছি ওই ভালো কিছু চারাপোনাও দেখাও দেখি। রাজবাড়ি সব পুকুরে মাছ চাষ করা হবে। ইস, একটু আগে আসবেন তো। দুজন ওই লোক এসে ভালো জাতের 2 বালতি চারাপোনা নিয়ে গেল। এই তো দেখলেন না, আপনারা ওই ঢোকার সময় কালো কাপড়ে মুখ ঢাকা দুজন বেরিয়ে গেল। তাহলে কি হবে মহারাজ? আমি বলি কি, ওই আপনি যদি কিছু না মনে করেন, হ্যাঁ, তাহলে ওই কালকে আপনি আসুন। হ্যাঁ, কালকে বেশ আরো ভালো জাতের অনেক চারাপোনার জোগান হবে। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে? কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? দেখেছিস, মন্ত্রী মশাই আমাদের দুজনকে পুকুর পাড়ে দাঁড় করিয়ে রেখে নিজে এখনো অব্দি এলো না। একটু ধৈর্য ধর, দেখবি নিশ্চয়ই আসবে। না এসে আর যাবে কোথায়? রাতারাতি বড়লোক হওয়ার এই সুবর্ণ সুযোগ কে হাতছাড়া করে বল? এই, তুমি আমার এই মুক্তোর মালাগুলো নিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে বলেছি তো, আজকে তোমার কাছ থেকে 5 টাকা দামের 3টে মুক্তোর মালা নিচ্ছি। কালকে 50 টাকা দামের 3টে মালা কিনে দেব। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। ওই তো মন্ত্রী মশাই চলে এসেছেন। নে নে, কই দেখি, এবার মাছগুলোকে ছাড়তে হবে। আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? এতগুলো মাছ আছে যখন, তোরাও হাত লাগা। শোনো শোনো শোনো, আজ আমাদের কৃষ্ণনগরের মন্ত্রীর পুকুরে এক অভিনব ব্যাপার ঘটেছে। এই পুকুর থেকে ছিপে করে মাছ তুললেই সেই মাছের পেটে মুক্ত পাওয়া যাচ্ছে। শোনো শোনো শোনো। হ্যাঁ,
মাছের পেটে মুক্তো, যাই তো গিয়ে দেখি। কিরে বটা ঘটা, মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছের পেটে মুক্তো? বিশ্বাস না হলে একটা ছিপ নিয়ে বসে পড়ো না গোপাল, বাড়ি গিয়ে কেটে দেখবে, মুক্ত পাবেই পাবে। দাও দাও গোপাল দাদা দাও, 100 টাকা দাও আর ওই ছিপ নিয়ে বসে পড়ো। হ্যাঁ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, মাছ ধরলেই মুক্ত, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। আসুন আসুন আসুন, হেঁটে আসুন, ছুটে আসুন, দৌড়ে আসুন, ছিপ দিয়ে মাছ ধরুন, মাছ ধরলেই মুক্ত। না না, মাথা খারাপ নাকি? মুক্তো উঠবে কি উঠবে না ঠিক নেই। আমি 100 টাকা অকারণে নষ্ট করবো কেন? এই দেখ, সকালে একটা বড় মাছ পেয়েছিলাম, একটু আগে গিন্নি সেটা কেটে এই বড় মুক্তটা পেয়েছে। কি মন্ত্রী মশাই, শুনলাম তোমার পুকুরে নাকি মাছ তুললে মাছের পেটে মুক্তো পাওয়া যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে বই কি। বিশ্বাস না হলে 100 টাকা দাও আর ছিপ দিয়ে মাছ ধরো। তবে শর্ত হলো, একবার টাকা দিলে একটা মাছই ধরা যাবে। এবার আপনার ভাগ্যে বড় মুক্ত উঠলে লাভ আর ছোট উঠলে লোকসান। না ভেবে চটপট 100 টাকা দিন আর মাছ ধরুন, মুক্ত পাবেন 100% সত্যি। না, তাহলে তো ভাগ্য পরীক্ষা করে দেখতেই হচ্ছে। এতে পুরো 100 টাকা আছে, গুনে দেখে নিন। বাড়ি থেকে ছিপ আনবেন না দেবো? না না দে, আর বাড়ি যাব না। পণ্ডিত মশাই যখন ভাগ্য পরীক্ষা করছেনই, তখন আর আমরা বাদ যাই কেন? হ্যাঁ, আমরা বসি। গোপাল, সবাই তো মাছ ধরছে, তুমিও ধরো। না না, আমার টাকা উঠছে না, যে ধরছে ধরুক। এই তো টোপ গিলেছে, মাছ টোপ গিলেছে। দেখেছো দেখেছো, কেউ এখনো রাজসভায় এলো না। কালকে শুধু গোপাল দেরি করেছিল, আর আজকে সবাই দেরি। আর এদিকে আমি কৃষ্ণনগরের রাজা ফাঁকা রাজসভায় বসে মাছি মারছি। মহারাজ, এতক্ষণ মাছি মারছিলেন, এবার চলুন মাছ ধরবেন। হ্যাঁ, মানে কি বলতে চাইছো কি গোপাল? মানেটা খুবই সোজা মহারাজ। সবাই আজকে সকাল সকাল মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছ ধরছেন, আপনিও চলুন মাছ ধরবেন, আর মাছ ধরলেই পাবেন মুক্ত। চলো তো গিয়ে ব্যাপারটা দেখি। আসুন আসুন আসুন, 100 টাকার বিনিময়ে ছিপ দিয়ে মাছ ধরুন আর পেয়ে যান মুক্ত। আমাদের মহারাজও মাছ ধরতে চলে এসেছেন। এই কি হচ্ছেটা কি মন্ত্রী? তামাশা? তামাশা না মহারাজ, আমার পুকুর হলো চমৎকারী পুকুর। এই পুকুরে যে মাছটা ধরবেন তাতেই মুক্ত। কি যথা কথা বলছো? মন্ত্রী সত্যি কথা বলছে মহারাজ, আমিও পেয়েছি। তবে একটা ছোট্ট চালাপোনা, কিন্তু তারপর কেটে দেখি পেটে একটা মুক্ত। এই দেখুন। কিন্তু দুঃখের কথা, এই ছোট মুক্তোর দাম 1 টাকা হবে না, কিন্তু আমার 100 টাকা চলে গেল। এটা আপনার ভাগ্য। মাছের পেটে এরকম মুক্ত হতেই পারে না, মুক্ত তো ঝিনুকের ভিতরে হয়। কি থেকে কি হয় সব ভগবানই জানেন। মহারাজ, আমার মনে হয় কোনো শ্যাকরাকে ডেকে আনা উচিত। শুনলাম এখানে নাকি মাছের পেটে মুক্তো পাওয়া যাচ্ছে। আমি তো তাই শুনলাম। হয়তো বলতে না বলতে শ্যাকরাও এখানে হাজির। ওনাকেই দেখান পণ্ডিত মশাই। শ্যাকরা, তুমি এদিকে শোনো। আপনিও এসেছেন? হ্যাঁ, আপনিও বলুন বলুন মহারাজ বলুন। এই মুক্তটা দেখে বলো তো, এটা আসল মুক্ত না অন্য কিছু? এ তো একেবারে খাঁটি মুক্ত, কিন্তু খুব কম দামি। এসব ওই 5 টাকা দামের মুক্তোর মালাতে ব্যবহার করা হয়। দেখুন দেখুন, মাঝখানে একটা ছিদ্র আছে। এই একটা মুক্তোর মূল্য কয়েক পয়সা মাত্র। হ্যাঁ, তাই তো। মাঝখানে ছিদ্র কেন মন্ত্রী? কিন্তু আমি যে মাছটা ধরেছি তার পেটের মুক্তোতে ছিদ্র নেই মহারাজ। এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ দামি মুক্ত। এটা তো দেখি 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 দেখি, হ্যাঁ, কয়েকশো টাকা তো হবেই। ব্যাপারটা খুবই গোলমেলে। কি মহারাজ, কি বুঝলেন? আপনিও ধরুন না মাছ, মাত্র 100। কে জানে, হয়তো আপনি 100 টাকার বিনিময়ে 500 টাকার মুক্ত পেলেন, সাথে আবার একটা টাটকা মাছ। না না থাক, তোমরা যার ইচ্ছে মাছ ধরো, আমি চললাম। গোপাল, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়।
ও গোপাল, এসব সত্যি না মন্ত্রী ভোজবাজি? মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কিন্তু আমার মাথায় সব পরিষ্কার হয়ে গেছে মহারাজ। কি পরিষ্কার হয়েছে? একটা ব্যাপার খেয়াল করেছেন? কি ব্যাপার? কালকে আমরা যখন মাছের আড়তে গিয়েছিলাম তখন দুজনকে দেখেছিলেন মাথায় পাগড়ি ছিল, আর পাগড়ি দুটো হুবহু দুজনের পাগড়ির মতো দেখতে। কার মতো? আমি তো ঠিক বুঝতে পারছি না। পাগড়ি দুটো হুবহু বটা ঘটার মতো, আর আমার মনে হচ্ছে ওই চারাপোনা মাছই। ওহ, কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবলাম আমি রাজবাড়ির পুকুরগুলোতে মাছ চাষ করব, আর এখন দেখছি মন্ত্রী মাছের ব্যবসায় শুরু করে দিয়েছে। যা বোঝার কালকে সকালেই বুঝে যাবেন মহারাজ, শুধু আমাকে একটু ভাবনা চিন্তার সময় দিন। সে সময় আমি তোমাকে দিচ্ছি, কিন্তু আমাকে এটা জানতেই হবে মন্ত্রীর পুকুরে সব মাছের পেটে মুক্ত কিভাবে এলো? এরকম অলৌকিক ব্যাপার প্রাকৃতিক না কৃত্রিম? ন্যাপলা, গুলটে, টেপা, পুটি, পুচকে, এদিকে আয়। বলো গোপাল দাদু। এই নে, তোদের সবার জন্য রসগোল্লা নিয়ে এসেছি। কি মজা! বলানি কনে আজকে আমার সবার জন্য রসগোল্লা। শোন, তোদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? তোদের তিনজনের ওপর নজর রাখতে হবে, বটা, ঘটা আর আমাদের মন্ত্রী মশাই। আর ওরা ওখানে কি করছে সেটা জানাতে হবে। মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছের পেটে কিভাবে মুক্ত এলো এটা জানতেই হবে। আচ্ছা গোপাল দাদু, ঠিক আছে। কি গো গিন্নি, কোথায় গেলে? এই তো রান্না করছি। কি হয়েছে? ওসব রান্না বান্না ছেড়ে একবার ঘরে এসো। এই দেখো গিন্নি, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, এ তো দেখছি কি সুন্দর, কি সুন্দর একটা মুক্তোর হার। শুধু তাই নয়, তোমার জন্যে সোনার ঝুমকো, কানের দুলও গড়িয়ে এনেছি। ভোজবাজি করে আজকে পুকুর থেকে যা রোজগার হয়েছে না, এরকম চলতে থাকলে তোমাকে রোজ রোজ নতুন নতুন গয়না গড়িয়ে দেব। ও মা, তাই যদি হয় আমিও তোমাকে রোজ রোজ ভালো মন্দ রান্না করে খাবো। তখন থেকে বসে বসে মশা মারছি, কারোর কোনো পাত্তা নেই। নে তাড়াতাড়ি কালকের মতো এগুলো খাইয়ে মাছগুলোকে পুকুরে ছেড়ে দে। ওই দেখ, ওরা যেন মাছগুলোকে কিছু খাইয়ে পুকুরে এক এক করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তাই তো। চল চল, এক্ষুনি গিয়ে ব্যাপারটা গোপাল দাদুকে জানিয়ে আসি। ঠিক আছে, তোরা এখন যা, আমি যা করার কালকেই করব। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! মাছের পেটে মুক্ত! সবাই দলে দলে আসুন, 100 টাকার বিনিময়ে ভাগ্য পরীক্ষা করুন। কি মন্ত্রী, কি ব্যাপার? আমাকেও 100 টাকা দিতে হবে নাকি? তা তো দিতেই হবে মহারাজ। হয়তো আপনি 100 টাকা দিয়ে 500 টাকার মুক্ত পেয়ে গেলেন, তখন পুরোটাই ভাগ্যের ব্যাপার। কিন্তু হ্যাঁ, মুক্ত আপনি পাবেন। তাহলে আমিও মাছ ধরবো, আর ওই দূরে ঝোপটা যেখানে আছে সেখানে মাছ ধরবো। সারা পুকুরে মাছ কিলবিল করছে, যেখানে ইচ্ছে সেখানে ধরো। তবে শর্ত একটা মাছ 100 টাকা। হ্যাঁ, এইবার মন্ত্রী মশাইকে মজা দেখাবো। পেয়েছি পেয়েছি, মাছ পেয়েছি। আমিও পেয়েছি। মন্ত্রী মশাই, মাছ তো পেলাম, কিন্তু দুজনেই তো দেখছি এই একই রকম চারাপোনা মাছ। শুধু মাছটা দেখলেই হবে, মাছের পেটের ভিতরে যে মুক্ত আছে সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, তাহলে মন্ত্রী যাও, চট করে একটা বটি নিয়ে এসো।
চট করে মাছটা কেটে ফেলুন। মুখ তো পাবেনই পাবেন, এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। ঠিক আছে, তাহলে তুমি নিজের হাতেই আমাদের দুজনের মাছটা কেটে দাও। নিশ্চয়ই মহারাজ, আপনার আদেশ আমি কি অমান্য করতে পারি? এ কি, এ তো মুক্ত নয়। ও মহারাজ, এ তো দেখছি আস্ত একটা সোনার বল। সোনার বল? মন্ত্রীমশাই, আমার মাছটাও কেটে ফেলুন, চটপট চটপট। হ্যাঁ, এতেও তো দেখছি সোনার বল। এ কি, মুক্তর জায়গায় সোনার বল কিভাবে এলো? রে বটা ঘটা, তোরা আমাকে না বলে মুক্তর জায়গায় সোনার বল খাইয়েছিস? হ্যাঁ, হায় 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 হায়। আমরা তো আপনার কথা মতো মুক্তই খাইয়েছি, সোনার বল কিভাবে এলো? কি বলে মন্ত্রী? বটা ঘটা মাছকে মুক্ত খাওয়ায়? ইয়ে মানে কিছু না কিছু না, মুখ ফসকে ভুল করে বলে ফেলেছি। দেখলেন তো মহারাজ, মন্ত্রীমশাই পুরো রাজ্যবাসীকে কিভাবে বোকা বানাচ্ছে। মন্ত্রী, আমি কালকেই আন্দাজ করতে পেরেছিলাম তুমি কোনো না কোনো একটা চাল চেলেছ। আর আমি সেই চালে জল ঢেলে আপনাকে বেসামাল করে দিলাম। আপনি মুখ ফসকে নিজের চালের গোপন কথাটা বলেও দিলেন। 10 পয়সার মুক্তর বদলে 100 টাকার ব্যবসা, সব ধরা পড়ে গেল। হ্যাঁ, তুমি মুক্ত নিয়ে অনেক খেলা দেখালে, তাই আজকে আমি তোমাকে এই রাজ্য থেকেই মুক্ত করে দিলাম। যাও যাও, এক্ষুনি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, আর যাওয়ার আগে সকলে 100 টাকা ফেরত দিয়ে যাও। ও মহারাজ, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, বড্ড ভুল হয়ে গেছে মহারাজ, বড্ড ভুল হয়ে গেছে।